আমার সাথে ঘুমাতেও আসতো না আমার মেয়ে, তার দাদির সাথে ঘুমাতো। তারপর দিন আমি ফ্লোর মুছতে গিয়ে নিজ কানে শুনতেছি তার দাদি তাকে বলতেছে, বোন, তোর মা তোকে ছোট কালেই মেরে ফেলতে চেয়েছিল, ভাতের মার হাতে ফেলে তখন তোর ছোট মা আর আমি তোকে বাঁচাইছি। এগুলো সহ্য করতে না পেরে জবানটা খুলেই ফেললাম সেদিন। অনেক রাগ থেকে মেয়ের সামনেই বলে দিলাম, আপনারা সবাই মিথ্যাবাদী। সোহানা, এতদিন তুমি জানতে তোমার বাবা নেই, আসলে তোমার কাকাই হলো তোমার বাবা। তখন ছোট বউ এসে বলল, তুমি এই বান্দির কথা বিশ্বাস করো না মা। ও রাস্তায় 10 জনের সাথে থাইকা এখন আবার আমার স্বামীর দিকে, মানে তোমার মন পাওয়ার জন্য তোমার কাকায়ের নাম দিচ্ছে। এইটুকু বাচ্চার সামনে অমানুষগুলো খুবই অমানবিক কথা বলছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, যে মেয়ের জন্য এত কষ্ট করেও মেয়ের মন পেলাম না, তাহলে আমি এখান থেকে পালিয়ে গেলেও যাব। আমার মেয়েকে তারা আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে, কিন্তু সে একদিন সব সত্যিটা জানবে, সেদিনের অপেক্ষায় আমি থাকবো। যখনই ভাবি এখান থেকে চলে যাব, তখনই মনে হয় আমার মেয়ের এখানে আপন বলতে কেউ নাই। আমি চলে গেলেই আমার এইটুকু মেয়ের জীবন তারা নরক করে দিবে। প্রতিটা মুহূর্ত এত কষ্ট পাওয়ার পরেও এখানেই পড়ে থাকি। কিছুদিন পরেই শুনতে পেলাম ছোট বউ প্রেগনেন্ট। ছোট বউয়ের আদর যত্ন সব আমি নিজ হাতে বাধ্য হয়ে করলাম, কিন্তু একদিন আমার শাশুড়ি বলে, এই বান্দির বাচ্চারে ছোট বউয়ের কাছেও ঘেঁষতে দেওয়া যাবে না, কোন দিক দিয়ে ক্ষতি করে বলা যায় না। কিন্তু উপরে তো একজন আছে যিনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা তার সন্তানটা টিকিয়ে রাখলেন না, কিন্তু সেখানেও আমার দোষ হয়েছে, আমি নাকি তাবিজ করে নষ্ট করেছি। যাই হোক, সেদিন অনেক মায়ের খাওয়ার পরে রাতে আমি ব্যাগ রেডি করছি যে চলে যাব, কিন্তু আল্লাহর অনেক রহমত ছিল। সেদিন রাতে আমার মেয়ে এসে আমায় মা বলে জড়িয়ে ধরে আর বলে, মা, ছোট মা আর কাকাই ঘরে কথা বলার সময় আমি সব জেনেছি মা। ছোট মা নিজ মুখে বলল যে সোহানাকে আমরা তার মায়ের বুক থেকে নিয়ে আসি, তারপর এটাকে বিদায় করে দিই। এমনিই তো অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে মায়ের বিরুদ্ধে নিয়ে গেছি। তখন আমি আমার মেয়েকে বুকে নিয়ে অনেক কান্না করছিলাম আর বললাম, মা, কালকে আমি আর তুমি তোমার নানার বাড়িতে চলে যাব, আর কখনো এখানে আসবো না। সতীর নামের অমানুষটার ঘর ছেড়ে দিয়ে মা আমি আর চলে যাব, প্রয়োজনে বাপের বাড়ি গিয়ে না খেয়ে থাকবো, তবু আর এক বিন্দু এখানে থাকবো না। সেদিন রাতে মেয়ে আমার কাছেই ঘুমালো। রাত শেষে এখন ওর ব্যাগ সহ আমি রেডি করছিলাম, কিন্তু ঠিক এমন সময়ে পাশের ঘর থেকে কান্নাকাটির আওয়াজ শুনলাম। তখন আর সেখানে না গিয়ে পারলাম না। গিয়ে দেখলাম ওর বাবা বুকে ধরে মাটিতে লুটিয়ে আছে আর ওর দাদু কান্নাকাটি করছে। এই অবস্থা দেখে আমার কাছেও ভালো লাগলো না। সেদিন তার এরকম একটা অবস্থা ছিল যে একটা পর মানুষও তার অবস্থা দেখে কান্না করে দিত, আর সে তো আমার মেয়ের বাবাই ছিল, বুকের মধ্যে চেপে ধরে মাটিতে পড়ে আছে। তখন তার বড় বোনকে কল করা হলো, তিনি এসে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ট্রান্সফার করে ঢাকা হার্ট ফাউন্ডেশনে। সেখানে চেক আপ করার পর রিপোর্টে আসে তার বুকের মধ্যে একটা টিউমার হয়েছে। অলরেডি 1 বছর প্লাস হবে, কিন্তু এতদিন ব্যথা হয়নি, যার কারণে এটা কেউ ধরতে পারেনি। সেদিন সে আমায় আর আমার মেয়েকে ডেকে বলতেছে, আমি তোদের স্ত্রী আর সন্তান হিসেবে যোগ্য সম্মানটুকু দিতে পারিনি, তারপরেও বলি তোরা আমায় ক্ষমা করিস, কোনো প্রকার দাবি রাখিস না। তখন সব থেকে বেশি কাঁদছিলাম আমি আর মেয়ে। এরকম একটা অবস্থা দেখেও তার দ্বিতীয় স্ত্রীর বিন্দু মাত্র চোখের পানি আসেনি। যাই হোক, 2 দিন পরে রিপোর্টে আসলো এই টিউমার থেকে তার লাং ক্যান্সার হয়েছে। একজন স্বামী হিসেবে সে যতই খারাপ ছিল, কিন্তু সে তো আমার মেয়ের বাবা ছিল, তাই না? ঠিক এই কারণেই আমার পরিস্থিতির শিকার হয়ে আর বাড়ি ছেড়ে যাওয়া হলো না। হয়তো তখন সে বুঝতে পারছে স্ত্রী হিসেবে কে কতটুকু ভালোবেসেছিল তাকে। আমার সাথে এত এত অন্যায় হবার পরেও দ্বিতীয় স্ত্রীর ভয়ে আমার মেয়েটা পর্যন্ত অস্বীকার করেছিল, কিন্তু তারপরেও আমি তখন তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি। দীর্ঘ 3.5 বছর সে বিছানায় ছিল, তার সমস্ত সেবা যত্ন আমি করতাম, মেয়েও কাছেই বসে থাকতো। ক্যান্সার হয়েছে বলে তার মা, ভাই, বোন, দ্বিতীয় স্ত্রী কেউ তার রুমে ভুল করেও আসতো না। টয়লেট থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমিই করতাম। লাস্ট কয়টা মাসে তার মুখ থেকে থুতুটুকু ফেলার ক্ষমতা ছিল না, আমি টিস্যু দিয়ে নিজ হাতে পরিষ্কার করতাম। মায়া জমে গিয়েছিল, তাই আর ছেড়ে যেতে পারিনি। তার আত্মীয় স্বজন কেউ দেখতে এলে সেদিন তার দ্বিতীয় স্ত্রী গিয়ে সারাটা দিন তার পাশে বসে থাকতো। হয়তো এরকমটাই বোঝাতো যে সেই সব কাজ করে। এদিকে অবস্থার কোনো উন্নতি না দেখে আমি আর আমার ননাস আবার গেলাম ডক্টরের কাছে। তখন তিনি সরাসরি বলে দিলেন যে ক্যান্সার যাদের হয় তারা একদিন আগে হোক আর পরে হোক মারা তো যায়। তার উপরে ওনারটা লাং ক্যান্সার। আবার একটা টেস্ট দেয়, টেস্ট দিয়ে সেই রিপোর্টে ডাক্তার জানায় সে আজ থেকে আর সর্বোচ্চ 25 থেকে 26 দিন বাঁচতে পারে, তার ঠিক একটা দিন বেশিও হবে না। সেদিন আমার চিৎকারে হাসপাতালে সব মানুষ জড়ো হয়েছিল। হয়তো আমার এটা উচিত হয়নি, কারণ এটা শুনে সেও বুঝতে পেরে গিয়েছিল, কিন্তু আমি এটা শুনে সহ্য করতে পারিনি। 25 দিনের মতো থাকবে সে আমাদের মাঝে, এটা ঠিক সহ্য করার মতো না আমার কাছে। বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন পরেই তার আনলিমিটেড বমি শুরু হলো, সারাদিন বমি করে, কিন্তু তারপরেও আমি মেয়ে তার থেকে দূরে যেতে পারিনি। তার সব কাজ করতাম, পাশাপাশি বাড়ির সব কাজও করতাম, শুধু রান্না ছাড়া, কারণ তখন তারা আমায় রান্না করতে দিত না। এমন কোনো রাত নেই যে আমার চোখের পানি ছাড়া কাটতো। যখন আমার স্বামী তার সঠিক স্ত্রীকে চিনতে পেরেছেন, তখন হয়তো আর সময় ছিল না।
25 দিনের মধ্যে প্রায় 9-10 দিন পর তার গলা পুরোপুরি ভেঙে গেছে। শুধুমাত্র কানের কাছে গেলে কথা বোঝা যেত, কিন্তু তার খুবই কষ্ট হতো। একদিন সবাইকে তার ঘরে ডাকছে, কিন্তু কেউ যেতে চাইলো না। তখন 2-3 বার খবর দিয়ে আনলো। তার বড় বোনের কানের কাছে বলেছিল তার ভাগের সম্পত্তি থেকে 70% সোহানার নামে আর বাকি 30% দ্বিতীয় স্ত্রীর নামে দিয়ে যাবে উনি বেঁচে থাকতে। কিন্তু নাম পড়ে গেল আমার। আমি নাকি সারা রাত দিন